জয়গুরু। আত্মজনের কথা পড়ছি, কালকে পরে যতটা পড়েছিলাম তার শেষ অংশটুকু পড়ছি অনুপা ভট্টাচার্য সোমামার লেখা থেকে। এই রকমই স্মৃতিপটে আরও কতই না কথা আজও ভেসে আসে। দাদুর তখন শরীর ভালো নেই, রোজই বিভিন্ন ধরনের ঔষধাদি খেতে হয়। আমি লক্ষ্য করি যে হয় রাজেনদা নয়তো বিনায়কদা প্রত্যেক দিনই খাওয়ার পরে দাদুকে ওষুধ খাওয়ান, কিন্তু দাদু যে সব ওষুধাদি খাওয়া কিছুতেই পছন্দ করেন না তা তার মুখ দেখলেই বোঝা যেত। দাদুকে যখনই ওষুধ দেওয়া হতো তখনই তার চোখে মুখে রাগের স্পষ্ট অভিব্যক্তি দেখা যেত। এমনই একদিন ডাক্তার বিনায়কদা দাদুকে ওষুধ খাওয়াচ্ছিলেন, তখন প্রচণ্ড রাগে দাদুর চেহারা লাল হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ আমি ঘরে প্রবেশ করতে গিয়ে দাদুর ওই মূর্তি দেখে দরজার সামনেই থমকে দাঁড়ালাম। আমার উপর চোখ পড়তেই দাদুর চোখ মুখ পাল্টে গেল, আর সাথে সাথে স্মিত হাসি হেসে দাদু ওষুধ খেয়ে নিলেন। তারপর থেকে প্রায় দিনই শুনতাম ডাক্তার বিনায়কদা ও রাজেনদা দাদুকে ওষুধ খাওয়াতে গেলেই আমার খোঁজ করতেন। আজ যখন আমি চিন্তা করি যে সেই মহান বিরাট ব্যক্তিত্বের আমার সেই ক্ষুদ্র শিশু সত্তাটির প্রতি কী স্নেহল দৃষ্টি ছিল, তখন অবাক হতে হয়, ভালোও লাগে, শিশু হলেও তার ক্ষণিক প্রশান্তির কারণ হওয়াতে। আর একটা ঘটনা মনে পড়ে এবং নিজের সৌভাগ্যের কথা ভেবে আজও মনে প্রাণে আনন্দের শিহরণ জাগে। সেই সময় স্কুল থেকে এসে বিকেলবেলা খেলাধুলার পর সন্ধ্যার পর কিছুক্ষণ পড়াশুনো করে দাদুর ঘরে যেতাম। দেখতাম অন্ধকার ঘরে দাদু শুয়ে থাকতেন। ঘরের ভেতরে আশুদা ও স্বপন মাস্টারমশাই বসে থাকতেন আর দাদুকে বিভিন্ন বিষয়ের গল্প বলতেন। মাঝে মাঝে আমিও তাদের সাথে বসে দাদুকে অনেক আবোল তাবোল গল্প শোনাতাম, যেমন স্কুলে কী হলো, কেমন পড়া হলো, কোন বন্ধুর সাথে ঝগড়া হলো, বা স্কুলে কোনো অনুষ্ঠান হলে আমি তাতে নাচ করলে সেই নাচটাই দাদুকে নেচে দেখাতাম। দাদু হয়তো শুয়ে আছেন, ঘরের আলো নেভানো, আমি আলো জ্বালিয়ে দাদুকে ডাকতাম, দাদু ওঠো, আমি তোমায় নাচ দেখাবো। দাদু তখন মুচকি হেসে বালিশের পাশে রাখা চশমাটার দিকে তাকাতেন। আমি সাথে সাথে দাদুকে চশমা পরিয়ে দিতাম এবং নাচ দেখাতাম। তখন মনে যে কী আনন্দ হতো সে আর বলার নয়। সন্ধ্যার পর ঘরে আলো নেভানো থাকতো আর দাদু ঘরে শুয়ে থাকতেন, এবং প্রত্যেক দিনই যখন রাত্রে খাওয়ার সময় হতো তখন আলো জ্বালিয়ে ঠাম্মা এসে দাদুর চুল আঁচড়ে দিতেন, চশমা পরিয়ে দিতেন। তখন সবাই ঘর থেকে বেরিয়ে যেত এবং দাদুর ভোগ শুরু হতো। এই রকমই একদিন দাদুর খাওয়ার সময় হয়েছে। হঠাৎ আমার কি মনে হলো, ঠাম্মা আসার আগেই দাদুর ঘরের আলো জ্বালিয়ে দাদুকে উঠিয়ে তার খাটে উঠে বসে চুল আঁচড়ে চশমা পরিয়ে দিয়ে আর যেমন যেমন ঠাম্মা করতেন তেমন করেছি। তখন দাদু আমার দিকে তাকিয়ে খুব হাসছিলেন। এইসব করার আগে পর্যন্ত আশুদা আমাকে অনেক করে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তার কোনো কথা শুনিনি। ঠাম্মা এসে অবাক হয়ে দেখলেন যে দাদু তৈরি হয়ে বসে আছেন। তখন দাদু ঠাম্মার দিকে চেয়ে ইশারা করে আমার দিকে ইঙ্গিত করে করলেন, যেন বলছেন, ওই দেখো দুষ্টুটি দাঁড়িয়ে আছে, এ তারই কর্ম। তখন ঠাম্মা আমায় বললেন, খুব ভালো করেছো, আমার তো আর কোনো চিন্তাই থাকলো না, এই তো আপনার আর এক গিন্নি এসে গেছে। স্মৃতির আনাচে কানাচে আমার দাদুর মৃদু মধুর গন্ধ আজও আমায় সেই আনন্দের দিনগুলিতে ভাসিয়ে নিয়ে যায়, আর আমি খুঁজে বেড়াই সেই গন্ধ, সেই স্পর্শ, সেই আনন্দ আমার বাবার মধ্যে, আমার জেঠুর মধ্যে, আমার কাকাদের মধ্যে আর অন্যান্য সকলের মধ্যে আজও অনুভব করি। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, তোমার আঙিনাতে বেড়াই যখন নেচে নেচে। নিজের অন্তর থেকে বলে উঠি, তুমি বলেছিলে এই পৃথিবীটা বড়ই সুন্দর, তুমি জুড়িয়েছিলে মোর অন্তর চরাচর। আমার জীবনে ছড়িয়ে আছে তোমার হাসি, ভরপুর হয়ে সেই ছোঁয়াতে অন্তর রাশি। এরা যে বলে, ওরাও বলে, তুমি আজ নাই, তবু কেন হৃদয় মাঝারে তোমারেই পাই, কারণ এ জীবনে যা কিছু মম তোমারই দান, সকল প্রাপ্তির সেরা প্রাপ্তি পুরুষোত্তম সন্ধান। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।